দিছিলাম, ঠিক আছে? প্রিভিয়াস দিন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, দেখো প্রিভিয়াস দিন তোমাদেরকে এই হোমওয়ার্কটা দিছিলাম। কোন কোন বান্দা এই হোমওয়ার্কটা করতে পারছস বল? ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় এবং একই গভীরতায় অভিকর্ষজ ত্বরণ সমান হলে প্রমাণ করো h = √5 - 1 * r। এইটা প্রমাণ করতে বলছে। এইটা গতকালকে তোমাদেরকে কি দিছিলাম ভাইয়া? এইটা তোমাদেরকে গতকালকে বাড়ির কাজ দিছিলাম, বাট এই বাড়ির কাজটা কেউই করো নাই, ঠিক আছে? এই বাড়ির কাজটা কেউ সাবমিট করতে পারো নাই। সো এইটা এখন কি করব, এইটা এখন তোমাদেরকে করাই দিব, ঠিক আছে? এটা এখন তোমাদেরকে করাই দিব। ওকে, সো দেখো, তো আমরা নরমালি কি জানি? আমরা নরমালি জানি জি ইকুয়াল কত? জি ইকুয়াল হচ্ছে gm/r²। এটা হচ্ছে ভূপৃষ্ঠে, এটা হচ্ছে ভূপৃষ্ঠে জি। তাহলে জি এইচ মানে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় জিএইচ ইকুয়াল কত? এইচ উচ্চতায় জিএইচ ইকুয়াল কত? gh/g ইজ ইকুয়াল কত? r²/r+h²। এগুলা তোমাদেরকে গতদিন পড়াইছিলাম। r² কত? r+h², ঠিক আছে? পড়াইছিলাম। সুতরাং এখান থেকে আমাদের gh ইকুয়াল কত আসবে? r²/r+h² ইনটু g আসবে, ঠিক আছে? এটা এটার মতো রেখে দিবা। এরপর আরেকটা ফর্মুলা আসছিল জি গভীরতায়, ধরো জিডি, জি গভীরতায় কত? 1 - h/r ইনটু জি। গতকালকে এই দুইটা প্রমাণ তোমাদেরকে পড়াইছিলাম, তাই না? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং জি গভীরতায়। দেখো আমাদের এটা হলো ভূপৃষ্ঠ জি এর মান, এটা হচ্ছে এইচ উচ্চতায় জি এর মান, আর এটা হলো ডি গভীরতায় জি এর মান। আমাকে কন্ডিশন কি বলেছে? এইচ উচ্চতায় এবং একই গভীরতায় আমাদের অভিকর্ষজ ত্বরণ হলো সমান। এইচ উচ্চতায় এবং একই গভীরতায় আমাদের অভিকর্ষজ ত্বরণ সমান। তাহলে কন্ডিশনটা কি বস? আমাদের কন্ডিশন কি? আমাদের কন্ডিশনটা হলো GH is equal GD। শর্ত মতে GH ইকুয়াল কত? GD। আমাদের এটাই হলো কি? এটাই হলো বস আমাদের কন্ডিশন। GH ইকুয়াল GD, এটাই হলো আমাদের কি কন্ডিশন। এখন আমরা কি করব? এখন আমরা ম্যাথ করব। সো GH এর মানটা বসাও। GH এর মান কত? GH এর মান হলো r² ডিভাইডেড বাই r+h² ইনটু g ইজ ইকুয়াল GD ইকুয়াল কত? 1 - h/r ইনটু কত? g, ঠিক আছে? এখন দুই দিক থেকে কে কে কাটা যায়? দুই দিক থেকে জি জি কাটা যায়। দুই দিক থেকে কি কাটা যায়? দুই দিক থেকে জি জি কাটা যায়। সবাই মনোযোগ দিয়ে অঙ্ক করো। আচ্ছা, এখানে তাহলে আর কি অবশিষ্ট থাকে ভাইয়া? r²/r+h², তাই না? এখন দেখো আমরা এখানে কি করলাম? r² কি করলাম? এখানে r+h² ইজ ইকুয়াল, এইখানে দেখো কি থাকবে? r - h/ কত? r। এবার আমরা আড়াআড়ি বজ্র গুণন করিব। আমরা এবার কি করব? এবার আমরা আড়াআড়ি বজ্র গুণন করব। তাহলে দেখো r³ ইকুয়াল কি দাঁড়াই? r³ ইকুয়াল দাঁড়াই r+h² ইনটু r - h। এটা দাঁড়াই না? এটা দাঁড়াই। এখন আসো, এখন কথা হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে ম্যাথ করতে থাকো। এখন কথা হচ্ছে r³ সমান r+h মানে হোল স্কয়ার মানে r+h কয়টা ভাইয়া? দুইটা। r+h ইনটু কত? r - h। ছোটবেলার বাচ্চাদের বীজগণিত। এখন আসো r+h r - h, a + b a - b, তাহলে কি r+h, এই যে এটা সমান কি লিখতে পারি? a² - b² মানে r² কত? h² লিখতে পারি। এখন আসো, এখন কথা হচ্ছে r³ ইকুয়াল, দেখি গুণাগুণি করো তো, গুণাগুণি করো। r³ মাইনাস rh² প্লাস r²h মাইনাস কত? h³ মাইনাস কত? h³, ঠিক আছে? গেল। এখন আসেন বস, এখন দুই দিক থেকে r³ চলে যায়, তাহলে আর কি অবশিষ্ট থাকে? আমরা এগুলাকে এই পাশে নিয়ে আসি। সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকবে? h³ মাইনাস r²h প্লাস rh², সরি এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, মাইনাস rh² ইকুয়াল 0।
এতটুকু পর্যন্ত বাবা আগে তুমি আসো, এতটুকু পর্যন্ত আসবা, এইখান থেকে আমরা এটা প্রুফ করব। এতটুকু পর্যন্ত তোমরা সবাই আগে একটু আসো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার ভাইয়া? এতটুকু পর্যন্ত সবাই বুঝে গেছো কিনা একটু জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝে গেছো কিনা? এতটুকু পর্যন্ত সবাই বুঝে গেছো কিনা একটু জানাও। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝে গেছি? যারা যারা বলতেছো আজকে কিসের ক্লাস, তোমাদেরকে আজকে একটা আপডেট দিয়ে রাখি, সেটা হলো কি, ওকে ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে, এটা প্লাস, হ্যাঁ এটা প্লাস, ঠিক আছে। তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, আপডেটটা হলো তোমাদের ফিজিক্স ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, ঠিক আছে। রবি মঙ্গল বৃহস্পতি শুক্র 4 দিন ফিজিক্সের ক্লাস হবে ভাইয়া, 4 দিন, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। এতটুকু পর্যন্ত আসছি? এতটুকু পর্যন্ত এসে গেছি? এতটুকু পর্যন্ত আশা করছি আমরা এসে গেছি, তাই না? এতটুকু পর্যন্ত সবাই আসছি না? এতটুকু পর্যন্ত সবাই আসছি। আবার একটু বুঝাই দিই, আমাদের ভূপৃষ্ঠে জি হচ্ছে gm/r²। এখন ভূপৃষ্ঠতে এইচ উচ্চতায়, এইচ উচ্চতার জন্য আমরা এই সূত্রটা প্রুফ করছিলাম। সো এখান থেকে gh = r²/r+c² * g, গত ক্লাসের পড়া। আর এটা হলো ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায়, তাহলে gd = 1 - h/r * g। তাহলে কন্ডিশনটা হচ্ছে কি? কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে gh = কত? gd। gh = কত? gd। gh = gd, ঠিক আছে। gh = কত? gd। কন্ডিশন এই যে দেখো, কন্ডিশন এইচ উচ্চতায় এবং একই গভীরতায় অভিকর্ষ ত্বরণ সমান, তাহলে এটাই হলো কন্ডিশন, gh = gd। সব ভ্যালু বসালাম, তারপর নরমাল বীজগণিত করলাম, আমাদের এই ইকুয়েশনটা আসলো, ঠিক আছে। এই ইকুয়েশনটা আসলো, তাহলে ইকুয়েশনটা কি? h³ - r²h + rh²। আচ্ছা, এবার আসো, কি আসছে? h³ - r²h + rh² = 0। চলো এটাকে একটু সাজাই লিখি আমরা, h³ + rh² - r²h = 0। এবার কি করো? h কমন নাও, h কমন নিলে আর কি থাকবে? h² + rh - r² = কত? 0, ঠিক আছে। আচ্ছা, therefore h² + rh - r² = কত? 0। আচ্ছা, তো এখন আমরা এই সমীকরণটাকে কিভাবে সলভ করব জানো? এই সমীকরণটাকে আমরা কিভাবে সলভ করব? এটা কেমন সমীকরণ বলো তো বাবা? যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এই সমীকরণটাকে আমরা কিভাবে সলভ করব? এটা একটা দ্বিঘাত সমীকরণ। যেমন আমাদের দেখো ax² + bx + c = 0, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এটা যদি একটা কি হয় ভাইয়া? এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, আমি আরেকটু নিচে করে লিখি, মাইট বি দেখা যাচ্ছে না, দেখো যেমন আমাদের এই যে ax² + bx + c = 0, এটা যদি বস আমাদের একটা দ্বিঘাত সমীকরণ হয়, এই সমীকরণের সমাধান কি? এটা আমরা বাচ্চাকালে শিখছি, x = কত? -b ± √b² - 4ac / কত? টুয়াইস a। এটা তো আমরা জানি, তাই না? একটা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা হচ্ছে কি? -b ± √b² - 4ac / কত? টুয়াইস a। এটা আমরা সবাই জানি। সো এই সমীকরণটাও সেম দ্বিঘাত সমীকরণ। তাহলে চলো এখান থেকে আমরা যদি এখন বের করতে চাই, h = বের করতে চাই, দেখো এখানে আমাদের a কত? মনে মনে a এর মান হচ্ছে 1। এখানে আমাদের মনে মনে a এর মান হচ্ছে কত? 1। এরপর দেখো b এর মান কত? এই যে এই সমীকরণ, এই দুইটা সমীকরণ যদি তুমি কম্পেয়ার করো, এখানে দেখতে পাবা এই দুইটা সমীকরণ কম্পেয়ার করে দেখতে পাবা a এর মান হচ্ছে 1, আবার b এর জায়গায় কি আছে? a r আছে। তাহলে b এর মান কত? b এর মান হলো r। c এর মান কত? -r²। c এর মান কত? -r²। এই যে এই সমীকরণটা, এই সমীকরণটার সাথে এই সমীকরণ কম্পেয়ার করো, h² x², h² আগে a যদি থাকে মনে মনে, এর মান হচ্ছে 1, এর মান হলো 1। bx, এখানে আছে rh, তাহলে h এর মান তো x, তাহলে b এর মান কত? r। আর এখানে প্লাস c, তাহলে এই যে পুরো -r²টা হচ্ছে আমাদের c।
ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হলো h ইকুয়াল, তাহলে দেখো এই যে এই ফর্মুলাটা বসাও, এই ফর্মুলাটা বসাও, মাইনাস বি, তাহলে মাইনাস আর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি আর স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 4ac, 4 এর মান কত, এর মান হলো মনে মনে 1, সি এর মান কত মাইনাস আর স্কোয়ার, তাহলে মনে মনে মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই কত টুয়াইসে, তাহলে 2 ইনটু এর মান হচ্ছে কত 1। এবার আসো খেলা হবে এখন, তাহলে h ইকুয়াল মাইনাস আর প্লাস মাইনাস, এখানে দেখো রুট ওভার কি থাকবে আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 আর স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, এর মান তো 1, এখানে এ লিখবো না, এখানে লিখবো 1 1 1, এর মান তো 1 তাই না, এর মান হলো 1। এখন আসো তাহলে এখানে আর কি থাকে h যদি নেই, তাহলে এখানে দেখো মাইনাস আর প্লাস মাইনাস রুট ওভার 5 আর স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 সমান মাইনাস আর প্লাস মাইনাস রুট ওভার 5 আর ডিভাইডেড বাই কত 2। ঠিক আছে, এখন h এর দুইটা মান দেখো, h এর একটা মান হচ্ছে মাইনাস আর প্লাস রুট ওভার 5 আর বাই 2, অথবা h এর আরেকটা মান হচ্ছে মাইনাস আর মাইনাস রুট ওভার 5 আর ডিভাইডেড বাই 2। এখন আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এই মানটা অলওয়েজ নেগেটিভ আসবে, ঠিক আছে, এই মানটা অলওয়েজ নেগেটিভ আসবে, দেখো মাইনাস মাইনাস, সো মাইনাস মাইনাস যোগ করলে মাইনাস আসবে, সো দূরত্ব কি কখনো উচ্চতা কি কখনো মাইনাস হতে পারে না, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নহে, এটা গ্রহণযোগ্য না, এটা কি না, এটা গ্রহণযোগ্য না, তাহলে আমাদের আর এই মানটা অবশিষ্ট থাকে। তাহলে এইখানে সুতরাং h ইকুয়াল কি পাবো, তুমি যদি এভাবে করো আর যদি কমন নাও তাহলে কি থাকবে রুট ওভার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2। ঠিক আছে, সো এটাই তো প্রুফ করতে বলছে, h ইকুয়াল রুট ওভার 5 মাইনাস 1 বাই 2 ইনটু r, প্রমাণিত, এটাই তো প্রুফ করতে বলছে তাই না, প্রুফড, এটাই তো প্রুফ করতে বলছিল রাইট, h ইকুয়াল r ইনটু রুট ওভার 5 মাইনাস 1 বাই 2, এটাই তো কি করতে বলছে প্রুফ করতে বলছে। কারণ আমাদের দ্বিঘাত সমীকরণ কেন বের করলাম, তোমারে তো h এর কোশ্চেন কি বলছে, কোশ্চেন পড়ে দেখো হালিমা, কোশ্চেন পড়ে দেখো, কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে দ্বিঘাত সমীকরণের মান বের করতে বলছে। সো এখন কথা হলো মানে উচ্চতার মান বের করতে বলছে, এখন উচ্চতার মান বের করতে গিয়ে আমরা দেখলাম যে সমীকরণটা আসলে দ্বিঘাত সমীকরণ, সো দ্বিঘাত সমীকরণ আসলে দ্বিঘাত সমীকরণ দিয়ে সলভ করতে হবে, নরমাল জিনিস। ঠিক আছে, সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো কিনা বলো, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। শুক্রবার স্ট্রেস ফিল করি, ছুটি চাই, তুমি যদি শুক্রবারে স্ট্রেস ফিল করো তোমার সিলেবাসও তোমার সাথে স্ট্রেস ফিল করবে ভাইয়া, ঠিক আছে, শুক্রবারে আমিও স্ট্রেস ফিল করি, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ক্লাস নিতে আসছি, বুঝতে পারছো। আমি জিনিসটা আবার একটু রিক্যাপ করে দিচ্ছি, দেখো আমাদের ইকুয়েশনটা কি, h স্কয়ার প্লাস rh মাইনাস r স্কয়ার ইকুয়াল 0, এতটুকু পর্যন্ত আসে। সো এই সমীকরণটা অনেকটা দেখতে এটার মতো, ax স্কয়ার প্লাস bx প্লাস c c, ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। এখন আসো, এখন কথা হচ্ছে এর মান, এখানে এই দুইটা সমীকরণ কম্পেয়ার করলে a এর মান আসে 1, b এর মান আসে r, c এর মান আসে মাইনাস r স্কয়ার। সো আমরা এই যে সমীকরণ x ইকুয়াল সমাধান কি, x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই কত টুয়াইসে, সো এই মানটা এখানে বসালাম, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 এর মান মনে মনে 1 ইনটু c 4ac, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে আলটিমেটলি এটা আসলো আর স্কয়ার প্লাস 4r স্কয়ার 5r স্কয়ার। তো আর স্কয়ার যারা যারা যেসব বোকাশোকা বাচ্চারা বলতেছো আর এর উপর বর্গ হবে, তারা 9 10 এর মানে 9 10 না সরি, তুমি নার্সারির বইতে গিয়ে আগে কি শিখে আসো, এই বর্গ করা শিখে আসো। তাহলে 5r স্কয়ার, এই যে বাচ্চা দেখো, এই যে সকল বাচ্চা আর এর উপর বর্গ হবে বলতেছো, তাহলে কি হবে রুট ওভার 5, এই যে আর স্কয়ারের উপর রুট, তাহলে আর কি থাকবে, আর থাকবে
ঠিক আছে, যে সকল বাচ্চারা বলতেছো আর এর উপর বর্গ হবে, তাহলে দেখো এখানে মাইনাস আর প্লাস মাইনাস রুট ওভার 5r স্কয়ার কে আমরা লিখবো রুট ওভার 5r ডিভাইডেড বাই 2। এখন প্লাস মাইনাস যেহেতু একটা পজিটিভ ভ্যালু দিয়ে মান আসবে, একটা নেগেটিভ ভ্যালু দিয়ে মান আসবে, এই মানটা দেখেই বোঝা যাচ্ছে এটা নেগেটিভ মান হবে, উচ্চতার মান নেগেটিভ হইতে পারে না, সো এটা অ্যাপ্লিকেবল না। অ্যাপ্লিকেবল কোনটা? শুধু এটা। সো এটাকে একটু ঘুরাই পেঁচাই সাজাই আর কমন নিয়ে লিখলে 5 রুট ওভার 5 মাইনাস 1/2, এটাই আমাদের হলো অ্যান্সার, এটাই আমাদের হলো প্রমাণ করতে বলছে। ঠিক আছে, বুঝতে পারছি এবার? বুঝে গেছি? সবাই বুঝে গেছে কিনা বলো তো ভাইয়া? সবাই কি বুঝে গেছো? সবাই বুঝে গেছো ভাইয়া? সবার ক্লিয়ার? সবাই বুঝে গেছি? সবাই বুঝে গেছি? লেকচার শিট অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তানিয়া, লেকচার শিট অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সবাই বুঝে গেছি? এটা সবাই বুঝে গেছি? লিখা হলে একটু ডান লিখো, লিখা হলে একটু ডান লিখো, একটু ফাস্ট করো, ফাস্ট লিখা হলে একটু ডান লিখো। ঠিক আছে, ক্লিয়ার? সো এই হলো আর কি অবস্থা। এই যে দেখো রুট ওভার 5 মাইনাস 1/2 আর, আচ্ছা যাই হোক, সো আমরা বুঝে গেছি এগুলা, আমরা আগাই, সামনের দিকে আগাই। আচ্ছা দেখো, আমরা এতদিন কি কি বললাম? গত ক্লাসে আমরা কি কি বললাম? গত ক্লাসে আমরা কি কি বললাম? গত ক্লাসে আমরা বললাম যে পৃথিবীর উপরের কোন বিন্দুতে জি এর মান আমরা হিসাব করছি, আবার খনির গভীরে গিয়ে আমরা জি এর মান হিসাব করছি। এখন তুমি চিন্তা করো, পৃথিবী তো অলওয়েজ ঘূর্ণায়মান, সদা ঘূর্ণায়মান, তাই না? তো তুমি যদি চিন্তা করো এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তো পৃথিবী কিন্তু নিজ অক্ষের চতুর্দিকে কিন্তু ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, রাইট? মানে আমাদের এটা যদি একটা পৃথিবী হয়, পৃথিবীটা কিন্তু ঘুরতেছে, ঘুরে 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 সূর্যের চারদিকে কি হচ্ছে? ঘুরতেছে। আমি একটু তোমাদেরকে দেখি এখানে কোনো গ্লোব আছে কিনা। এখানে যদি কোনো গ্লোব থাকে তাহলে দেখাতে সুবিধা হবে। এখানে কি কোনো গ্লোব আছে পৃথিবী? যে কোনো একটা গ্লোব থাকলে দাও এখানে যদি থাকে। ওকে, সো তাহলে কথা হচ্ছে পৃথিবী এই যে এইভাবে ঘুরে, কিন্তু এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, বাট আমরাও কিন্তু এইভাবেই ঘুরি, পৃথিবীর সাথে সাথে আমরাও কিন্তু এইভাবে ঘুরি। যেমন ধরো কেউ যদি এইখানে থাকে, সে আসলে এই যে এইভাবে ঘুরতেছে একবার, কেউ যদি এইখানে থাকে সে আসলে এইভাবে ঘুরতেছে, কিন্তু সে বুঝতে পারতেছে না। ঠিক আছে, ঘূর্ণনটা কিন্তু এমন না, এমন ঘূর্ণন কিন্তু না, এমন ঘূর্ণন কিন্তু না। এখানে কি এভাবে ঘুরতেছে পৃথিবী? এভাবে কি ঘুরতেছে? না, পৃথিবী ঘুরতেছে কিভাবে? এইভাবে। পৃথিবী ঘুরতেছে কিভাবে? এইভাবে ঘুরতেছে, এইভাবে। ঠিক আছে, এইভাবে ঘুরতেছে, নট এইভাবে। উলম্ব তলে ঘুরতেছে না কিন্তু, আনুভূমিক তলে ঘুরতেছে। কথা মাথায় রাখি, এটা এটা কাজে দিবে। তো এখন এই ঘূর্ণনের কারণে ভাইয়া বিভিন্ন অক্ষাংশে আমাদের জি এর ভ্যালুটা বিভিন্ন রকম হয়। তো আমরা নরমালি কি জানি? আমরা নরমালি জানি এটা হচ্ছে আমাদের বিষুব, এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল, বিষুব অঞ্চল। আর আমাদের এটা হচ্ছে কি? এই যে এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল। ঠিক আছে, সো বিষুবতে এক ধরনের জি এর মান, এখানে আরেক ধরনের জি, এখানে আরেক ধরনের জি। মানে পৃথিবীর ঘূর্ণন জনিত কারণে, পৃথিবীর ঘূর্ণন জনিত কারণে, পৃথিবীর ঘূর্ণন জনিত কারণে আমরা বিভিন্ন পয়েন্টে জি এর বিভিন্ন ভ্যালু দেখতে পাবো। ঠিক আছে, সো আজকে আমরা দেখব, ধরো এই যে এটা যদি বিষুব অঞ্চল হয়, সো এই যে এটা হলো অক্ষরেখা, বিষুব অঞ্চলটাকে কি বলে আসলে? ইকুয়েটর বা বিষুব বা অক্ষরেখা বলে। তো ধরো এখান থেকে আমরা এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম, ধরো এই ল্যামডা পরিমাণ সরলাম, ল্যামডা অক্ষাংশে গিয়ে আমি জি এর ভ্যালু বের করব। পৃথিবীর অক্ষ থেকে ল্যামডা পরিমাণ সরে ল্যামডা অক্ষাংশে আমি কি করব? জি এর ভ্যালু আজকে বের করে তোমাদেরকে শেখাবো। এইটাতে সবাই একটু স্টার মার্ক করো, 5 স্টার দাও। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা ধরতে পারাটাও ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট ফর একাডেমিক, এন্ড একাডেমিকের চাইতেও বেশি ইম্পর্টেন্ট হলো অ্যাডমিশন। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট একাডেমিক এন্ড অ্যাডমিশনের জন্য,
এই কনসেপ্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, সো আসো আমরা এখন দেখব যে এখানে কি হয়। সো একটু খেয়াল করে দেখো, ধরো পৃথিবী থেকে ল্যামডা অক্ষাংশে একটা বালক আছে, বালকটা ধরো তোমার, বালকটা ধরো তুমি ধরো এই বালকটা, ঠিক আছে, এটা হচ্ছে তুমি এই বালকটা, এটা হচ্ছে পৃথিবীর অক্ষরেখা, হ্যাঁ এটা হচ্ছে কি রেখা, এটা হলো পৃথিবীর অক্ষরেখা, এটা হলো কি রেখা, এটা হলো পৃথিবীর অক্ষরেখা, এটা হচ্ছে পৃথিবীর অক্ষরেখা, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের মাথায় আছে কিন্তু আমরা কি করব, যে কোনো একটা অক্ষাংশে হয় এখানে, না হয় এখানে, না হয় এখানে, না হয় এখানে, মানে যে কোনো একটা অক্ষাংশে আমরা কিভাবে জি এর ভ্যালুটা বের করব। পৃথিবীর অক্ষরেখা থেকে, পৃথিবীর অক্ষরেখা থেকে যে কোনো একটা অক্ষাংশে আমাদের কাজ হলো এখন জি এর ভ্যালুটা ডিটারমাইন করা। আমরা এখন কি করব, অক্ষাংশের জন্য দেখো পৃথিবীর আকার এবং আকৃতি জনিত কারণে জি এর মানে তারতম্য ঘটে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন অক্ষাংশে মানে ঘূর্ণন জনিত কারণে জি এর যে তারতম্য ঘটবে সেটা আমরা এখন ডিটারমাইন করব। মানে পৃথিবী যে ঘুরে, পৃথিবীতে নরমালি আমরা কি জানি, জি জানি না, কিন্তু পৃথিবী যে ঘুরতেছে এই ঘূর্ণনের কারণে বিভিন্ন অক্ষাংশে জি এর ভ্যালু বিভিন্ন ধরনের হয়, জাস্ট পৃথিবীর ঘূর্ণনের কারণে, আহ্নিক গতির কারণে, ঠিক আছে। আহ্নিক গতি, এই যে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে এটা কিসের জন্য, আহ্নিক গতির জন্য 24 ঘন্টা, আর সূর্যের চারদিকে ঘুরে বার্ষিক গতির কারণে। তো আমরা এখন এখানে দেখতেছি আহ্নিক গতির কারণে আসলে জি এর মানের তারতম্য কিভাবে হয় সেই জিনিস আমরা দেখব। খুবই ইম্পর্টেন্ট, সবাই একদম প্রপার মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে। তো সাপোজ ধরে নাও তুমি পৃথিবীর অক্ষরেখা থেকে ল্যামডা উপাংশে আসো, মানে ল্যামডা অক্ষাংশে আসো, এন্ড তোমার ওজন কোন দিকে কাজ করবে, পৃথিবীর সেন্টারে কাজ করবে না, তো তোমার ওজন ডাব্লিউ কাজ করতেছে কোন দিকে, পৃথিবীর কেন্দ্রে। তোমার ওজন কোন দিকে কাজ করে, ওজন অলওয়েজ কোন দিকে কাজ করে, তুমি যেখানেই থাকো, তুমি এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, তুমি যেখানেই থাকো না কেন তোমার ওজনটা কোন দিকে কাজ করবে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে। এই যে তোমার ওজন কোন দিকে কাজ করতেছে, পৃথিবীর কেন্দ্রের দিকে। আর এই যে এটা হলো কি, এইটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, সেটা এটাও যেমন ব্যাসার্ধ, এটাও মানে কেন্দ্র থেকে পরিধি মানে সার্কামফারেন্স পর্যন্ত, কেন্দ্র থেকে তোমার এই পরিধি পর্যন্ত দূরত্বটাই হলো কি ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই ডাব্লিউটা হচ্ছে তোমার ওজন আর এটা হচ্ছে কি তোমার ব্যাসার্ধ, ঠিক আছে। ধরো তুমি ল্যামডা অক্ষাংশ অবস্থিত, মানে এটা যদি পৃথিবীর অক্ষাংশ হয়, এই যে এই লাইনটা যদি পৃথিবীর অক্ষরেখা হয়, আমি আবার একটু ফিক্স করে দিই, এটা হচ্ছে সাপোজ ধরো পৃথিবীর অক্ষরেখা, এটাই হলো পৃথিবীর অক্ষরেখা, হ্যাঁ। তো এটা হচ্ছে কি বিষুবরেখাটাকেই তো কি বলে, অক্ষরেখা বলে, তাই না, এটা তো আমরা জানি, রাইট, এটা হচ্ছে অক্ষরেখা। সো অক্ষরেখা থেকে তুমি কোথায় অবস্থিত, অক্ষরেখা থেকে তুমি সাপোজ ল্যামডা, এই যে দেখো ল্যামডা অক্ষাংশে তুমি অবস্থিত, ল্যামডা অক্ষাংশে অবস্থিত। তাহলে এখন দেখো পৃথিবী কিভাবে ঘুরতেছে বস, পৃথিবী কিন্তু ঘুরতেছে, খেয়াল করলে দেখতে পাবা পৃথিবী এইভাবে ঘুরতেছে, এইভাবে এইভাবে ঘুরতেছে, এইভাবে। তাহলে এই যে এইখানে তুমি আসো, এটা তো স্ট্যাটিক, বাট তুমি যদি মানে আসল রিয়েল পিকচারে আসো, পৃথিবী যদি এইভাবে ঘুরে, তুমিও কি পৃথিবীর সাথে সাথে এইভাবে ঘুরবা না, তুমিও ঘুরবা কিনা, তুমিও ঘুরবা, তুমি এই যে এইভাবে ঘুরবা, এইভাবে মানে এই দিক থেকে ঘুরে আবার এদিকে এসে আবার এদিকে আবার এদিকে এইভাবে ঘুরবা। কেউ যদি এই জায়গায় থাকতো তাহলে সে আরেকটু বড় বৃত্তাকার পথে ঘুরতো, কেউ যদি এইখানে থাকতো তাহলে সে এই যে ভিতর দিয়ে এভাবে ঘুরে আবার বাইরে আসতো, ভিতর দিয়ে আবার ঘুরে বাইরে আসতো, এর মানে এইভাবে একটা ঘূর্ণন দিত, দিত কিনা বলো তো ভাইয়া, এরকম একটা ঘূর্ণন সে দিত। আমি একটু ব্ল্যাক কালার দিয়ে আবার জিনিসটা দেখাই, ধরো তুমি এখানে আসো, পৃথিবী ঘুরতেছে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, নট এইভাবে, এইভাবে না, কিন্তু কেউ কিন্তু এইভাবে চিন্তা করবে না, পৃথিবী ঘুরতেছে এইভাবে, এইভাবে। তাহলে এখানে যদি কেউ থাকে এই জিনিসটা যে পিছনে গিয়ে এইভাবে ঘুরে আবার এদিকে আসবে, এখানে যদি কেউ থাকে সে আরেকটু বড় ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে, এখানে যদি কেউ থাকে সে আরেকটু বড় বৃত্তাকার ব্যাসার্ধের পথে ঘুরবে, ঠিক না, রাইট, ঠিক আছে। আমরা সবাই কিন্তু ঘুরতেছি বাট আমরা জানি না, কারণ পৃথিবীর সাপেক্ষে আমরা স্থির, এই কারণে জানি না। সো আমি ধরে নিলাম
এই যে এই বালকটা যখন এই পয়েন্টে আছে, সে এই যে এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, মানে এই যে এইদিকে গিয়ে এইদিকে এসে আবার এদিকে আসতেছে। সো এই যে এরকম একটা বৃত্তাকার পথে বালকটা কি করছে ভাইয়া, ট্রাভেল করছে। এরকম একটা বৃত্তাকার পথে বালকটা ট্রাভেল করছে। অলরাইট, এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি ধরে নিলাম এই যে যে বৃত্তাকার পথে বালকটা ট্রাভেল করতেছে, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো স্মল আর। ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা হলো স্মল আর। ঠিক আছে, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কি, স্মল আর। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন বৃত্তাকার পথের বাইরের দিকে কোন বলটা কাজ করে, এফসি, কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে, মনে করো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, গতকালকে দেখাইছি না যে গ্র্যাভিটি নষ্ট হলে কি হয়, ছিটকে চলে যায়। ওই ছিটকে চলে যায় কোন বলের কারণে, কেন্দ্র বিমুখী বলের কারণে। ছিটকাই যে চলে যায় কোন বলের কারণে চলে যায়, কেন্দ্র বিমুখী বলের কারণে চলে যায় না, কেন্দ্রমুখী বল ঘোরাই। আর যদি কি হয়, যদি কোনো কারণে অ্যাট্রাকশনটা নষ্ট হয়ে যায়, তাহলে কেন্দ্র বিমুখী বলের কারণে ছিটকে যায়। ঠিক কি না, কেন্দ্র বিমুখী বলের কারণে কি হয়, ছিটকে যায়। সো এই যে এইটা হলো এফসি, মানে সেই কেন্দ্র বিমুখী বল যার কারণে একটা বস্তু ছিটকাই যেতে পারে। এফসি হলো সেই কেন্দ্র বিমুখী বল যার কারণে কি হতে পারে, ছিটকে যেতে পারে। আমরা সবাই নিউটনিয়ান বলবিদ্যা থেকে জানছিলাম যে এফসি সমান কত, এফসি সমান হলো এম ওমেগা স্কয়ার আর। এটা আমরা জানছিলাম কিনা, এফসি সমান হচ্ছে কি এম ওমেগা স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে স্মল আর, কারণ বস্তুটা তো স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, রাইট, স্মল আর। এটা আমরা জানতাম, তাই না, নিউটনিয়ান মেকানিক্স থেকে আমরা জানতাম এফসি সমান এম ওমেগা স্কয়ার ইন্টু স্মল আর। এখানে কেন স্মল আর, কেন ক্যাপিটাল আর না, এখানে আমরা কার ঘূর্ণনটা চিন্তা করতেছি, কে ছিটকে যাবে, পৃথিবী নাকি বস্তুটা, বস্তুটা ছিটকে যাবে। তার মানে কি এই বস্তুটা এই স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কিন্তু ট্রাভেল করতেছে, স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কিন্তু বস্তুটা কি করছে, ট্রাভেল করছে। সো কোনো কারণে যদি তার গ্র্যাভিটি নষ্ট হয়ে যায়, তাহলে সে কি করবে, তাহলে সে এই বরাবর ছিটকে যাবে এফসি পরিমাণ বলে, এই যে এইদিকে ছিটকে যাবে। সো এফসি এর রাশিমালা কত, এম ওমেগা স্কয়ার ইন্টু স্মল আর। রেখে দাও, এটাকে তুমি এইভাবে রেখে দাও। অলরাইট, এখন আসো, আমি কি করলাম, আমি এখন দেখো এই বস্তুটার উপর, এই যে এটা ধরো এই বস্তুটা, তোমার উপর এখন কয়টা বল কাজ করতেছে ভাইয়া, একটা বল কাজ করতেছে কেন্দ্রের দিকে, তোমার ওজন ডাব্লিউ কাজ করতেছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, এখানে ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখো, তোমার একটা বল কাজ করতেছে কেন্দ্রের দিকে, দ্যাট ইজ ইওর ওয়েট, ওজন কেন্দ্রের দিকে। পৃথিবীর কেন্দ্রের দিকে তোমার কি কাজ করতেছে, এই যে ডাব্লিউ পরিমাণ ওজন কাজ করতেছে। আরেকটা তোমার বাইরে তোমার ছিটকানোর জন্য এফসি পরিমাণ বল কাজ করতেছে। এখন কথা হলো, আমি যদি এই যে তোমার ওজনের ঠিক অপোজিটে এফসি এর উপাংশ নিই, দেখো এই কোণটা যদি ল্যামডা হয়, তাহলে এই কোণটাও কি হবে, ল্যামডা হবে, অনুরূপ কোণ। দেখো এই কোণটা যদি ল্যামডা হয়, এই কোণটাও ল্যামডা। সো এফসি যদি এই দিক বরাবর ল্যামডা কোণে থাকে, এফসি যদি এই দিক বরাবর কি কোণে থাকে, এফসি যদি এই দিক বরাবর ল্যামডা কোণে থাকে, তাহলে এফসি এর এই উপাংশটা কি, এটা এই উপাংশটা হচ্ছে এফসি cos ল্যামডা। ঠিক আছে, এফসি cos ল্যামডা, বুঝতে পারছো? তাহলে দেখো তোমার বাইরের দিকে ছিটকাচ্ছে এফসি, তোমার কেন্দ্রের দিকে টেনে রাখছে তোমার ওজন। এখন এই ওজন বরাবর বিপরীত দিকে আমি যদি এফসি এর উপাংশ নিই, এই কোণটা যদি ল্যামডা হয়, এই কোণটাও ল্যামডা, এটা যদি এফসি হয়, এটা যদি এফসি হয়, এই যে ল্যামডা উপাংশে এটা হচ্ছে কত, এফসি cos ল্যামডা। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাইয়া, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? হাই হাই, কোথায় গেল? অলরাইট, এইখানেই আছে। এই যে দেখো, জিনিসটা তোমাদের জন্য একদম বড় করে দেখালাম, একদম বড় করে, ঠিক আছে। আহা,
একটু বড় করলে ভালো হইতো জিনিসটা। দেখো একদম বড় করেই দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এই চিত্রটা একটু খেয়াল করো, বুঝে যাবে এখন। এই যে এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রটা খেয়াল করো, ঠিক আছে? অনেক বড় করছি, অনেক বড় করছি ভাইয়া, এখন বুঝে যাবা, ঠিক আছে? এখন বুঝে যাবা। কস কেন যেসব বাচ্চারা জিজ্ঞেস করতেছে ওদেরকে আমার এখন মনে হচ্ছে একটা আছাড় মেরে ফেলে দিই, ঠিক আছে? কারণ উপাংশের ফর্মুলা পড়াই আসছি আরো অনেক আগে। তো এখানে দেখো, এই যে দেখো বস্তুটা এখানে ছিল, পৃথিবী ঘুরতেছে, এই যে এরকম ছোট একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। এখন এই বস্তুটার ওজন, এই যে এই বস্তুটার ওজন, এই যে ডাব্লিউ, এই যে ডাব্লিউ কোন দিকে কাজ করতেছে? এই যে কেন্দ্রের দিকে। এটা হলো পৃথিবীর কেন্দ্র। এটা দেখো, এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র। এই যে বস্তুটার ওজন ডাব্লিউ কাজ করতেছে নিচের দিকে। আবার এই বস্তুটা পৃথিবীর সাথে সাথে এইভাবে ঘুরতেছে না, পৃথিবী যেমন এইভাবে ঘুরতেছে, পৃথিবী যেমন এইভাবে, ঠিক আছে? এই যে এই পৃথিবীটা তো এখানে স্ট্যাটিক দেখানো হয়েছে, বাস্তবে কি এই পৃথিবীটা স্ট্যাটিক? বাস্তবে এই পৃথিবীটা স্থির না। বাস্তবে পৃথিবীটা কিসের মতো? বাস্তবে হলো পৃথিবীটা এই যে এটার মতো, এইটার মতো। বাস্তবে পৃথিবী কেমন? এটার মতো না, ঘুরতেছে না, এই যে। তো এইখানে থাকা একটা বস্তু যদি মনে করো এই যে এই গোলকটা, এই যে এই গোলকটার এই হলুদ অংশটা চিন্তা করো। গোলকটা যদি এইভাবে ঘুরে, দেখো হলুদ অংশটা একবার ঘুরে আবার কি করলো, আবার আসলো সামনের দিকে। হলুদ অংশটা একবার ঘুরে আবার কি করলো, সামনের দিকে আসলো। হলুদ অংশটা আবার ঘুরে কি করলো, সামনের দিকে আসলো। তার মানে যে অংশটা থাকুক না কেন, এই যে এখানের মধ্যে দেখো কি হবে, এই যে এই বস্তুটাও কি করবে, এই বস্তুটাও এরকম একটা ছোট আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এইদিকে ঘুরে আবার সামনে আসবে, ঘুরে আবার সামনে আসবে, ঘুরে আবার সামনে আসবে। তার মানে সে আমি ধরে নিলাম একটা স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বস্তুটা রোটেট করতেছে। এখন ধরে নাও এই বস্তুটার যদি পৃথিবীর আকর্ষণ, ধরো তোমার সাথে যদি পৃথিবীর গ্র্যাভিটি নষ্ট হয়ে যায়, গ্র্যাভিটি যদি নষ্ট হয়ে যায়, তুমি বৃত্তাকার পথে স্পর্শক বরাবর বাইরে ছুটে যাবে না। সো বৃত্তাকার পথে স্পর্শক বরাবর বাইরে ছুটে যাওয়ার জন্য যে বলটা কাজ করে সেটা হলো কেন্দ্রবিমুখী বল বা এফসি বা সেন্ট্রিফিউগাল ফোর্স, এফসি। সো যে এফসি এর ভ্যালু আমরা কি জানি, যে এফসি এর ভ্যালু জানি আমরা, এফসি ইকুয়াল কত, এম ওমেগা স্কয়ার আর। আচ্ছা, এখন আসো, এখন কথা হচ্ছে দেখো আমরা এই বস্তুর উপর তাহলে দুইটা বল কাজ করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কয়টা বল কাজ করতেছে দেখতে পাচ্ছি? দুইটা। একটা বল কাজ করতেছে তার কেন্দ্রের দিকে, একটা বল কাজ করতেছে বস্তুটার কোন দিকে, এই বলটা কাজ করতেছে বস্তুটার কেন্দ্রের দিকে, যেটা হলো ওজন, যেটা হলো তার ওজন, ঠিক আছে? দেখো তার ওজনটা কোন দিকে কাজ করতেছে, বস্তুটার ওজন, এই যে এই বস্তুটার ওজন কাজ করতেছে কেন্দ্রের দিকে। আর একটা কাজ করতেছে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর, এই যে এই বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথ কোনটা, এই যে এটা স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে স্পর্শক বরাবর বাইরের দিকে, এফসি। আচ্ছা, তো আমি কি করলাম, এই যে এই জিনিসটাকে টেনে লম্বা করলাম, টেনে কি করলাম, লম্বা করলাম। তো লম্বা করার ফলে যেটা হইলো, এই কোণটা যদি গামা হয়, এই কোণটাও, এই কোণটা যদি সরি ল্যামডা হয়, এই কোণটাও ল্যামডা। কেমন কোণ এগুলা? এগুলো হচ্ছে তোমার কেমন কোণ, অনুরূপ কোণ। তো এই যে এই লাইনটা যদি এফসি হয়, এই এফসি যদি এই দিকে গামা কোণে থাকে তাহলে এফসি কস গামা, কোণে থাকলেই তো কস, এফসি কস গামা। এখন ক্লিয়ার ভাইয়া? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা বলো, এখন ক্লিয়ার কিনা বলো, এখন কি ক্লিয়ার? এখন কি বুঝতে পারছি? এখন ক্লিয়ার? একদম বড় করে জুম করে ফুল অ্যানালাইসিস করে দেখালাম। এখন বুঝতে পারছো কিনা একটু জানাও। এখন কি বুঝতে পারছো ভাইয়া? এখন কি ক্লিয়ার? এখন বুঝতে পারছো? এখন ক্লিয়ার কিনা বলো, কনসেপ্ট এখন ক্লিয়ার? কনসেপ্ট বুঝছি, কনসেপ্ট বুঝছি কিনা বলো, কনসেপ্ট কি বুঝতে পারছি, কনসেপ্ট বুঝতে পারছি কিনা জানাও। ক্লিয়ার স্যার? এখন কি ক্লিয়ার বস? বস এখন ক্লিয়ার? 90 ডিগ্রিতে তুমি উপাংশ কেমনে নিবা? তুমি এইদিকে কেন শুধু শুধু উপাংশ নিবা? তোমার তো ওজন কাজ করতেছে এইভাবে, সো এইদিকে কাজ করতেছে ওজন, তাহলে ওজনের বিপরীতে কতটুকু কে কাজ করতেছে সেটা দেখতে হবে না? আমি 90 ডিগ্রি কেন উপাংশ নিব? কোনো লজিক আছে? 90 ডিগ্রি উপাংশ নেওয়ার পিছনে লজিক থাকলে অবশ্যই নিতাম। আমার এই বরাবর তো কিছু কাজ করতেছে না, আমার ওজনটা কাজ করতেছে কোন দিকে? ওজন অলওয়েজ কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। সো এটার অপোজিটে আমি কি নিলাম? এই কেন্দ্রমুখী বলের উপাংশ নিলাম। এখন তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো,
এবার একটু চিন্তার বিষয়, সেটা হলো দেখো এই বস্তুটার ওজন কাজ করতেছে, ওজন বস্তুটাকে টেনে রাখছে, এই যে কেন্দ্রের দিকে যে টান, কেন্দ্রের যে গ্র্যাভিটি, এই কেন্দ্রের গ্র্যাভিটিটা কি করছে, টেনে রাখছে বস্তুকে কেন্দ্রের দিকে। কিন্তু এফসি কস গামা চাচ্ছে তাকে এই দিক বরাবর ছিটকাই দিতে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তু কিন্তু ঘুরবে। তাহলে কে বড়, ডাব্লিউ বড় নাকি এফসি কস গামা বড়, কে বড়? যদি এফসি কস গামা ডাব্লিউ এর চাইতে বড় হয় তাহলে বস্তু এই দিকে ছুটে চলে যাবে। যদি ডাব্লিউ এফসি কস গামা থেকে বড় হয় তাহলে বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে ঘুরতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কি ঘটে? অ্যাকচুয়ালি তো বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে ঘুরতে থাকে, তাই না? তার মানে আসলে কে বড়, আমার ডাব্লিউ বড় নাকি এফসি কস গামা বড়, কে বড়? সবাই একটু বলো। ভেরি গুড, ডাব্লিউ বড়। কে বড়? ডেফিনেটলি ডাব্লিউ বড়। এখন তোমাদেরকে আজকে এমন একটা ইনফরমেশন দিব যেটা শুনে তোমরা মানে তপ দেখাই যাবা। আমরা নরমালি এতদিন ধরে আমাদের ওজন ক্যালকুলেট কিভাবে করছি বলতো? আমরা স্থির দাঁড়াই আছি, স্থির দাঁড়াই আমরা বলতেছি ডাব্লিউ ইকুয়াল কত, ডাব্লিউ ইকুয়াল হলো এমজি, ঠিক আছে? এটা কিন্তু ভাই আমাদের আসলে প্রকৃত ওজন না, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল এমজি আমাদের আসলে কি না, প্রকৃত ওজন কিন্তু না। কারণ আমরা সতত ঘূর্ণায়মান, আমাদেরকে অলওয়েজ বাইরের দিকে একটা এফসি এভাবে টানতেছে, আবার আমাদের পৃথিবীর কেন্দ্র আমাদেরকে টেনে রাখছে। কেন্দ্র বিমুখী বল আমাদেরকে বাইরে চলে যাইতে বলতেছে, পৃথিবীর ওজন আমাদেরকে ধরে রাখছে। তার মানে আমাদের ওজন অ্যাকচুয়ালি কত? ওজন থেকে ওই বাইরের যে টানটা ওটা বাদ দিলে যতটুকু থাকবে সেটাই হলো আমাদের অ্যাকচুয়ালি ওজন, ঠিক আছে? আমাদের আসলে ওজনটা ভ্যারি করে পৃথিবীর ঘূর্ণনের কারণে। বলতেছি না, পৃথিবীর ঘূর্ণনের কারণে যদি জি এর মানটা চেঞ্জ হয়, তোমাদেরকে দেখাইলাম তো পৃথিবীর ঘূর্ণনের কারণে বিভিন্ন জায়গায় যদি জি এর মানটা চেঞ্জ হয় আমাদের ওজনটাও চেঞ্জ হয়। আমরা যখন পৃথিবী পৃষ্ঠে যখন ঘুরতেছি, পৃথিবী পৃষ্ঠে যখন আমরা ঘুরতেছি তখন আমরা অলওয়েজ পৃথিবীর বাইরের দিকে ছুটে যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে না? এন্ড ওইটা হলো কি, বাট ওটা আমরা ফিল করি না কেন? কারণ ওজন আমাদেরকে টেনে রাখছে, ওজন আমাদেরকে টেনে রাখছে বলে আমরা ফিল করি না। কিন্তু এটা ফিল কারা করে? যারা স্যাটেলাইটে যায়, যারা স্যাটেলাইটে যায়, ঠিক আছে? তো মনে করো পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে গেলেই, যারা মনে করো যে মহাকাশ যানে করে কোথায় যাই, স্পেসে যাই, স্পেসে গেলে বুঝতে পারবা স্পেসে তুমি একটা স্পেসশিপের মধ্যে কি থাকো, আবদ্ধ থাকো, এন্ড স্পেসের মধ্যে তুমি উঠতে পারবা। তুমি মানে মনে করো যে একটা পানির ফোঁটা ধরে এভাবে ছেড়ে দিতে পারবে, দেখবে উঠতেছে, বিকজ অফ নো গ্র্যাভিটি। ওখানে আমাদের আসলে কোনো গ্র্যাভিটি নাই। এন্ড তুমি যদি সামহাও ওই স্পেস থেকে বাইরে বের হও তাহলে দেখবা তুমি যে কোনো একদিকে ছুটে চলে যাচ্ছ, জাস্ট বিকজ দেয়ার ইজ নো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন না থাকার কারণে তুমি স্পেসের ওই লিমিটেড অংশ থেকে যদি বাইরে যাও দেখবা তুমি কালের অতল গহ্বরে কি হয়ে গেছো, হারাই গেছো। ওই অ্যাস্ট্রোনটরা অনেক সময় হারাই যায় না, এরকম ব্ল্যাক হোলের মধ্যে হারাই যাবা, ঠিক আছে? দেয়ার ইজ নো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। এন্ড তুমি যখন পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে যাবা তখনই এই কাহিনীটা ঘটবে। সো আমরা যখন পৃথিবীতে আসি আমাদেরকেও এরকম একটা মানে বাইরের একটা কেন্দ্র বিমুখী সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা উপাংশ বাইরে নিয়ে যাইতে চাই, কিন্তু আমাদের ওজন আমাদেরকে টেনে রাখে। সো আমরা আমাদের আসলে যে ওজনটা ফিল করি সেটা আসলে আমাদের ওজন, এটা আমাদের আপাত ওজন। আপাত মানে ওজনটাও আপেক্ষিক, ঠিক আছে? আইনস্টাইনকে স্মরণ করো, আইনস্টাইন যে বলছিল সবকিছু আপেক্ষিক, সো ওনার কথাগুলাই আসলে অনেক সত্য। তার মানে কি, আমরা যে ডাব্লিউ ইকুয়াল এমজি নরমালি হিসাব করি, নিউটন যে নরমালি হিসাব করে ক্যালকুলেশনের সুবিধার্থে, এইটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়াল ওয়েট না। আমাদের ওয়েটটাও আসলে অ্যাপারেন্ট, আপেক্ষিক। আপেক্ষিক বলতে কি হয়, আমরা এই যে আমাদের এই কেন্দ্রের ওজন ডাব্লিউ থেকে এফসি কস ল্যামডা বাদ দিলে যা থাকবে তাই হলো আমাদের আপাত ওজন, ঠিক আছে? জিনিসটা আশা করি বুঝাতে পারছি। তাহলে এখন তুমি চিন্তা করো, এখন তাহলে আমরা যদি বের করি, তাহলে দেখো এখন আমরা আমাদের আপাত ওজনটা বের করি। হ্যাঁ দেখো, সুতরাং আমাদের আপাত ওজন, আপাত ওজন সমান ডাব্লিউ মাইনাস এফসি কস ল্যামডা। আপাত ওজনকে আমরা ডাব্লিউ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি, ডাব্লিউ মাইনাস কি
এফসি কস ল্যামডা। তাহলে আমাদের যেটা আপাত ওজন, সেই ওজনকে আমরা ডাব্লিউ প্রাইম, আপাত ওজনকে আমরা ডাব্লিউ প্রাইম দ্বারা কি করব, প্রকাশ করব। আর এই ডাব্লিউটা হলো প্রকৃত ওজন, যেটা আমরা পৃথিবীকে স্থির রেখে মাপি। আমরা এই ডাব্লিউটা মাপি কিভাবে জানো? এই ডাব্লিউটা মাপার জন্য আমরা কনসিডার করে নেই আমাদের পৃথিবী পৃষ্ঠটা স্থির, আমি একটা স্থির পৃথিবী পৃষ্ঠের উপর দাঁড়ায় আছি, এন্ড এই অবস্থায় আমার যে ওজন এমজি সেটাই হলো এই ডাব্লিউ। কিন্তু আসলে কি পৃথিবী স্থির? না তো, আসলে তো পৃথিবী স্থির না, আসলে তো পৃথিবী ঘূর্ণায়মান, জাস্ট লাইক দ্যাট। আসলে তো পৃথিবী ঘূর্ণায়মান, তাই না? তো আসলে যদি পৃথিবী ঘূর্ণায়মান হয় তাহলে তো আমাদের আসলে প্রকৃত ওজন এটা তো আসলে না। আমাদেরকে প্রকৃত ওজন থেকে এই যে তোমার বাইরের দিকে ছিটকে যাওয়ার যে প্রবণতা, এটা বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেটাই আসলে আমাদের আপাত ওজন, এন্ড এইটা বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে এখন আসো আমরা তাহলে তাহলে দেখো ডাব্লিউ প্রাইম ইকুয়াল এম ইন্টু জি প্রাইম। জি প্রাইমটা হলো আপাত ত্বরণ, mg, w ইকুয়াল mg, যেটা আমরা পৃথিবীকে স্থির সাপেক্ষে মাপি, যেটা আমরা পৃথিবীকে স্থির ধরে নিয়ে মাপি, ঠিক আছে, মাইনাস fc কত, cos ল্যামডা। তো এখন আসো, এখন কথা হচ্ছে দেখো এই জি প্রাইমটা কিসের জন্য, মানে এই যে তোমার ল্যামডা অক্ষাংশে জি এর মান, এই জি প্রাইমটা কি যে কোনো অক্ষাংশে 10 ডিগ্রি অক্ষাংশ, 20 ডিগ্রি অক্ষাংশ, 30 ডিগ্রি অক্ষাংশ, 40 ডিগ্রি অক্ষাংশ, 50 ডিগ্রি অক্ষাংশে, এটাই হলো জি প্রাইম। জি প্রাইমটা হলো কি যে কোনো অক্ষাংশে জি এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এখন আসো, এখন কথা হচ্ছে আমরা এখানে তাহলে কি পাই, তাহলে দেখো এম জি প্রাইম ইজ ইকুয়াল এম জি মাইনাস এফ সি এর ভ্যালুটা কত পাইছিলাম আমরা, এম ওমেগা স্কয়ার আর। তাহলে দেখো এম ওমেগা স্কয়ার আর কস গামা। সো এখন আসো দুই পাশেই এম আছে, সো দুই দিক থেকে কি চলে যায়, এম কমন নিলে এম 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 চলে যায়। তাহলে এখন আসো আর কি অবশিষ্ট থাকে, আর অবশিষ্ট থাকে জি প্রাইম ইজ ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার। এখন আমরা দেখব এই স্মল আর এর কাহিনীটা একটু দেখবো আমরা, এই যে স্মল আর এর কাহিনীটা আমরা একটু কি করব দেখব। তাহলে এখন দেখো তো ভাইয়া আমাদের স্মল আর কোনটা, এটাই হলো বস আমাদের স্মল আর, এটাই হলো কি আমাদের স্মল আর। এই কোণটা যদি ল্যামডা হয়, এই কোণটা কি হবে সবাই একটু কমেন্টে জানাও। এই কোণটা ল্যামডা হলে, এই কোণটা ল্যামডা আমরা যাই পাইছিলাম অনুরূপ কোণের ডেফিনেশন অনুযায়ী, এই কোণটা ল্যামডা হলে এই কোণটা কি হবে সবাই একটু কমেন্টে জানাও তো, বলো এই কোণটা যদি ল্যামডা হয় এই কোণটা কত হবে সবাই একটু কমেন্টে জানাও, বলো এই কোণটা যদি ল্যামডা হয় এই কোণটা কত হবে, সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে। বলো তো এই কোণটা ল্যামডা হলে এই কোণটা কত হবে। সো আশা করি সবাই কারেক্ট আনসার দিচ্ছ, ল্যামডা হবে স্বাভাবিক একান্তর কোণ। তাহলে আচ্ছা আমি ল্যামডাটা একটু কোন কালার দিয়ে লিখলে ভালো ফুটবে, এই যে ল্যামডা, ঠিক আছে। আচ্ছা দেখো একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, আমাদের এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, রাইট? এটা কত, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। তো আর যদি এই দিকে ল্যামডা কোণে থাকে তাহলে স্মল আর ইকুয়াল কত, ক্যাপিটাল আর কস আলফা না, কস ল্যামডা না। স্মল আর ইকুয়াল আমরা কি লিখতে পারি, স্মল আর, এই যে স্মল আর ইকুয়াল আমরা লিখতে পারি ক্যাপিটাল আর কস ল্যামডা। অনেকের বিশ্বাস করতে কষ্ট হবে তাই আমি আবারও জুম করে দেখাচ্ছি, দেখেন জুম করে দেখেন, এই যে দেখেন এই যে আমাদের এইটা হলো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এই কোণটা ল্যামডা হলে এই কোণটাও ল্যামডা। সো এই ক্যাপিটাল আর যদি এই স্মল আর এর সাথে ল্যামডা কোণে থাকে, এই ক্যাপিটাল আর যদি, এই ক্যাপিটাল আর যদি এই স্মল আর এর সাথে ল্যামডা কোণে থাকে তাহলে এই স্মল আর সমান কি ক্যাপিটাল আর কস ল্যামডা। এইটা সবাই বুঝতে পারছি ভাইয়া, এটা সবাই বুঝতে পারছি, এটা কি সবাই বুঝতে পারছি। দেখো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর যদি স্মল আর এর সাথে ল্যামডা কোণে থাকে তাহলে স্মল আর ইকুয়াল ক্যাপিটাল আর কস ল্যামডা। সবাই বুঝতে পারছি এটা, সবাই বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা বলো।
স্মল আর ইকুয়াল কত, ক্যাপিটাল আর কস ল্যামডা। এটা কি সবাই বুঝতে পারছো? এটা সবাই বুঝছি? সবাই বুঝতে পারছি এটা? সাকিব আল হাসান কোন জায়গায় বুঝো নাই? সূত্র এখনো মাঝখানে, আমি সূত্র পরে বলবো। সাকিব আল হাসান ছাড়া সবাই বুঝছে। সাকিব আল হাসান কোন জায়গায় বুঝো নাই একটু বলো তো। একান্তর কোণের কনসেপ্ট না বুঝলে তো সমস্যা ভাই। দেখ নরমাল জিনিস, এই যে এটাই ছিল কি হলো, ঠিক আছে, এটা ছিল আমাদের স্মল আর, আর এটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ আর। তো আমাদের এটা ছিল ফুল পৃথিবী। আমাদের ফুল পৃথিবী কোনটা? আমাদের এটাই ছিল ফুল, মনে কর পৃথিবী। এটাই হচ্ছে কি ফুল পৃথিবী, এটা হচ্ছে ফুল পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত, আর। এখন কথা হলো এই কোণটা যদি কি হয়, এই কোণটা যদি, সরি, এই কোণটা যদি কি হয়, ল্যামডা হয়, এই কোণটাও কি ল্যামডা। তো ভাই এটা তো কমন সেন্স মেক করে, এটা হচ্ছে আর। দেখ এটা হচ্ছে স্মল আর, এদিকে হচ্ছে ক্যাপিটাল আর। সো ক্যাপিটাল আর যদি এদিকে কি থাকে, ল্যামডা কোণে থাকে, ক্যাপিটাল আর যদি এই স্মল আর এর সাথে ল্যামডা কোণে থাকে, তাহলে স্মল আর ইকুয়াল কি লিখতে পারি, ক্যাপিটাল আর কস ল্যামডা আমরা লিখতে পারি না? এত ইজি জিনিস না বুঝার কি আছে বলো? তোমাদেরকে নিউটনিয়ান মেকানিক্সে কি ভেক্টরে পড়াইছি উপাংশ, নিউটনিয়ান মেকানিক্সে পড়াইছি উপাংশ। ঠিক আছে, বুঝতে পারছি এবার? বুঝতে পারছি। এটা হলো ব্যাসার্ধ, এই কোণটা ল্যামডা, এই কোণটাও ল্যামডা। কার সাথে ল্যামডা? স্মল আর এর সাথে। তো ক্যাপিটাল আর যদি স্মল আর এর সাথে ল্যামডা কোণ উৎপন্ন করে, স্মল আর বরাবর ক্যাপিটাল আর এর উপাংশ কত? স্মল আর বরাবর ক্যাপিটাল আর এর উপাংশ কত? আর কস ল্যামডা। নরমাল, ঠিক আছে। তো এই তো এটাই আর কি। হ্যাঁ, তো এখন আসো, এখন আমরা এই যে তাহলে কি করব, এখন আমরা যেটা করব, এই যে আর এর এই ভ্যালুটা আমরা বসাই দিব। তাহলে চলো বসাই, ওমেগা স্কয়ার এই যে আর কস ল্যামডা ইনটু, এখানে আলাদা করে একটা কস ল্যামডা ছিল, এই আর এর মানটা কস ল্যামডা বসালাম, এখানে আলাদা আলাদা করে একটা কস ল্যামডা ছিল। সুতরাং জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এটাই হলো যে কোনো অক্ষাংশে জি এর মান বের করার ফর্মুলা। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে যে কোনো অক্ষাংশে জি এর ভ্যালু বের করার কি ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে কি, যে কোনো অক্ষাংশে, যে কোনো অক্ষাংশে জি এর মান বের করার ফর্মুলা। খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্স পড়তেছো, একটু কঠিন জিনিস পড়তে হবে না, এটা কেমনে বুঝে নিছো তুমি? ক্লিয়ার? কঠিন তো লাগার আর কিছু নাই, সবগুলো অ্যানালাইসিস করে করে দেখাই দিছি। এখন তোমাকে বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে, এইটুকুই, আর কিছু না। ক্রিকেটার তন্ময় ভাইয়ার খেলা দেখতেছে, মানে বুঝলাম না কোন ক্রিকেটার আবার আমার খেলা দেখতেছে বলো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এই জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, এটাই হলো যে কোনো অক্ষাংশে কি বের করার ফর্মুলা। এটাই হলো যে কোনো অক্ষাংশে জি এর ভ্যালু বের করার ফর্মুলা। ক্লিয়ার ভাইয়া সবার? সবার আশা করি ক্লিয়ার। এবার একটু আমি তোমাদের থেকে 2-3 মিনিট একটু কিউএনএ সেশন নিই। কারো কোনো এখানে কারো কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা একটু বলো। বলো ভাইয়া, কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা একটু বলো তো। কোনো জায়গায় কি কোনো কনফিউশন আছে বলো তো, কোনো জায়গায় কি কোনো কনফিউশন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? মানে মনে করো ভাইয়া এই জিনিসটা কেমনে হয়েছে আবার একটু বুঝাই দেন, বা ভাইয়া এই জিনিসটা কোত্থেকে আসলো। এখানে সবকিছু কিন্তু ট্রান্সপারেন্ট, ক্লিয়ার ভাইয়া, কোনো কিছু কিন্তু এখানে কপি পেস্ট না, সবগুলা লজিক আছে, সবগুলা লজিক এনে 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 এনে
ভিন্ন অক্ষাংশ জনিত কারণে কি করলাম, ওমেগাটা হলো পৃথিবীর কৌণিক বেগ, ওমেগাটা হলো পৃথিবীর কৌণিক বেগ। ব্যক্তিটা কেন্দ্র হতে 90 ডিগ্রি কোণে রাখা হলে কি হতো, ভেরি গুড কোয়েশ্চেন, এটাই আসবে আমাদের এই সূত্রের কেসের মধ্যে। তখন তুমি ল্যামডার মান কি বসাবা, 90 ডিগ্রি বসাবা, 0 ডিগ্রি বসাবা, 30 ডিগ্রি বসাবা, 40 ডিগ্রি বসাবা, 50 ডিগ্রি বসাবা, ল্যামডা ডিগ্রি বসাবা। ঠিক আছে, সো এখন আমি যেটা করব, দেখো এই কনসেপ্টটা আমি আবার একটু রিক্যাপ করে দিই। ঠিক আছে, পুরো কনসেপ্টটা যেহেতু একটু তোমাদের প্রথমবারের মতো একটু কঠিন জিনিস তোমরা পড়ছো, রিক্যাপ করে দিই। ঠিক আছে, একটু রিক্যাপ করে দেই। W ইকুয়াল FC হলে তো বস্তু স্থির হয়ে যাবে, বা বস্তু তো স্থির হয় না, চলতে থাকে, তাই না? সো এটাই আর কি। এখন আসো একজন লিখছে ফিজিক্সের লজিক আছে, কেমিস্ট্রির লজিক নেই, দ্যাটস ওয়াই ফিজিক্স ইজ দ্য রয়্যাল সাবজেক্ট। এবার আসো, চলো আমরা আবার একটু দেখি। সো এরা হচ্ছে মনে করো পৃথিবী, এই সবাই মনোযোগ দে, এরা হচ্ছে মনে করো পৃথিবী। তো এই যে আমাদের এটা হলো পৃথিবীর অক্ষরেখা, এটা হচ্ছে পৃথিবীর অক্ষরেখা। পৃথিবী কি করতেছে, পৃথিবী মনে করো এই যে এইদিকে কি করতেছে, এই যে ওমেগা কৌণিক বেগে এইভাবে রোটেট করতেছে, ওমেগা কৌণিক বেগে এইভাবে রোটেট করতেছে, নট এইভাবে, কিভাবে, এইভাবে রোটেট করতেছে। তো এখন কি করলা, এখন ধরো তুমি এই যে এই জায়গাতে তুমি ধরো এই জায়গায় বসবাস করো। ঠিক আছে, তুমি ধরো এই জায়গায় বসবাস করো। এখন তুমি প্রথমত এই যে পৃথিবীর কেন্দ্রের দিকে তোমার ওজন কাজ করবে, সেটা হলো ডাব্লিউ পরিমাণ ওজন তোমার কাজ করবে। তো আর এই জিনিসটা কি, এই পুরো জিনিস হলো পৃথিবীর ব্যাসার্ধ আর। ঠিক আছে, ধরো তুমি পৃথিবীর অক্ষরেখা থেকে ল্যামডা অক্ষাংশে আসো, তুমি পৃথিবীর অক্ষরেখা থেকে ধরো ল্যামডা অক্ষাংশে আসো। তো এই জায়গায় থেকে তুমি রোটেট করতেছো পৃথিবীর সাথে, তাহলে তোমার রোটেশনটা কেমন হবে, তোমার রোটেশনটা হবে বস এই যে ঠিক এইরকম একটা রোটেশন তুমি দিবা। ঠিক আছে, এইদিকে ঘুরে আবার বাইরে এসে আবার ঘুরবা এইভাবে। তার মানে তুমি এই যে ছোট একটা স্মল আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে তুমি কি দিচ্ছ, রোটেশন দিচ্ছ। এখন তুমি যখন এই বৃত্তাকার পথে পৃথিবীর সাথে সাথে রোটেশন দিতে থাকবা, তখন পৃথিবীর একটা কেন্দ্র বিমুখী বলে একটা উপাংশ তোমারে কি করবে, তোমারে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর বাইরের দিকে ছুটাই দেওয়ার জন্য কাজ করবে, যেটা হচ্ছে এফসি, কেন্দ্র বিমুখী বল। তো আমরা এগুলো নিউটনের মেকানিক্সে পড়ে আসছি, আমরা সবাই জানি কেন্দ্র বিমুখী বলের রাশিমালা এফসি ইকুয়াল কত, এম ওমেগা স্কয়ার স্মল আর। কারণ তুমি পার্টিকুলারলি এই স্মল আর ব্যাসার্ধের বৃত্তকে কেন্দ্র করে পৃথিবী সহ চারপাশে ঘুরতেছো। আচ্ছা, সো এফসি ইকুয়াল এম ওমেগা স্কয়ার স্মল আর। ঠিক আছে, এটা রেখে দিলাম। এখন তোমার এই পজিশনে তোমার ক্ষেত্রে কয়টা বল কাজ করতেছে ভাইয়া, দুইটা বল। একটা হচ্ছে ওজন, পৃথিবীর ওজন, যেটা কেন্দ্রের দিকে কাজ করতেছে, আর একটা কাজ করতেছে এই যে ছোট বৃত্তাকার পথকে কেন্দ্র করে তুমি ঘুরতেছো, এটার জন্য এই দিক বরাবর এফসি কাজ করতেছে। এখন আমি যদি কি করি, এই যে ভেক্টর শিফট যদি করি, মানে তোমার এই দিকে কাজ করতেছে কি তোমার ওজন, এখন আমি এটাকে বিপরীত দিকে যদি শিফট করি, দেখো আমাদের এই কোণটা যদি কি হয়, ল্যামডা হয়, তাহলে এই কোণটাও কি ল্যামডা। কারণ কি কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ। তো এফসি যদি এইদিকে ল্যামডা উপাংশ থাকে, তাহলে উপাংশ কি বলে, এই উপাংশটা হবে এফসি কস ল্যামডা। ঠিক আছে, এই উপাংশটা কি হবে, এফসি কস ল্যামডা হবে। আবার দেখো এই যে এটা, আচ্ছা ওইটা পরে। তাহলে দেখো তোমার এইদিকে কাজ করতেছে ডাব্লিউ, ওইদিকে কাজ করতেছে এফসি কস ল্যামডা। এখন এখানে দুইটা কেস হতে পারে, একটা কেস হতে পারে ডাব্লিউ ইজ গ্রেটার দেন এফসি কস ল্যামডা, আরেকটা কেস হতে পারে ডাব্লিউ ইজ লেস দেন এফসি কস ল্যামডা। যদি এই কেস হয়, যদি এফসি কস ল্যামডা মানে বাইরের দিকে ছুটায় নিয়ে যাওয়ার জন্য উপাংশ, বাইরের দিকে ছুটায় নিয়ে যাওয়ার জন্য যে উপাংশ, সেটা যদি ডাব্লিউ এর চাইতে বড় হয়, তাহলে তো বস্তুটাকে বাইরে ছুটাই নিবে, পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র অতিক্রম করে এই দিক বরাবর বাইরে নিয়ে যাবে। বাস্তবে কি তা হয় না? কারণ বাস্তবে পৃথিবীর সাথে সাথে আমরা সবাই ঘুরতেছি। তাহলে এটা হতে পারে না। হতে পারে কোনটা, এই যে এটা ডাব্লিউ ইজ গ্রেটার দেন এফসি কস ল্যামডা। এই ডাব্লিউ ইজ গ্রেটার দেন এফসি কস ল্যামডা যখন হয়, তখন আমরা আসলে নিট ডাব্লিউ মাইনাস এফসি কস ল্যামডা পরিমাণ ওজন নিয়ে ঘুরতে থাকি। ঠিক আছে, তখন আমরা এই যে এই ডাব্লিউ থেকে এফসি কস ল্যামডা, কারণ এইটা আমারে বাইরে নিয়ে যাইতে চাচ্ছে, এইটা আমারে ভিতরে ঢুকাইতে চাচ্ছে, তাহলে ভিতরে নিট আমারে কি পরিমাণ বল টেনে রাখছে, এই যে ডাব্লিউ থেকে এফসি কস ল্যামডা বাদ দিলে যে পরিমাণ বল থাকবে, ওইটাই আমাদেরকে আসলে টেনে রাখছে ঘূর্ণনজনিত কারণ থাকা সত্ত্বেও। তাহলে এই ডাব্লিউ হচ্ছে আমরা নরমালি আমাদের যে ওজন মাপি এমজি, বাট বাস্তবে ওটা আমাদের মানে ওটা আমাদের ওজন আসলে না, ওটা আমরা ভুল মাপি। মানে পৃথিবীকে স্থির সাপেক্ষে আমরা চিন্তা করি আর কি, বাট পৃথিবী তো সতত ঘূর্ণনশীল,
তাই না? তো তার মানে আমাদের আসলে আপাত ওজন এটাই হলো আমাদের, মানে যখন যে বিন্দুতে যে জি ওই জি এর সাথে এম গুণ করে ওজন। ঠিক আছে, তো এই কারণে আমরা এখন কি করব, তাহলে দেখো এম ইন্টু জি প্রাইম, এই জি প্রাইমটা হলো ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ, মানে সেটা হতে পারে 0 ডিগ্রি অক্ষাংশে, সেটা হতে পারে 45 ডিগ্রি অক্ষাংশে, সেটা হতে পারে 90 ডিগ্রি অক্ষাংশে, সেটা হতে পারে 10 ডিগ্রি 20 ডিগ্রি 17 ডিগ্রি 18 ডিগ্রি, যে কোনো অক্ষাংশে হতে পারে। আর এই ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এমজি, যেটা আমরা পৃথিবীকে স্থির ধরে আমাদের ওজন মাপি। আর এফসি ইকুয়াল কত, এম ওমেগা স্কয়ার স্মল আর ইনটু কস ল্যামডা। আচ্ছা, এবার তুমি চিন্তা করো এই কোণটা ল্যামডা হইলে আমাদের এই কোণটাও কত, ল্যামডা। তো এটা হচ্ছে পুরোটা পৃথিবীর ব্যাসার্ধ আর, এই ক্যাপিটাল আর যদি এইদিকে ল্যামডা কোণে থাকে তাহলে আমাদের এই স্মল আর এর ভ্যালু কত, ক্যাপিটাল আর কস ল্যামডা, ভেক্টরের উপাংশ। সব দিক থেকে এম 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 চলে যায়, তাহলে আর কি থাকে, জি প্রাইম ইকুয়াল থাকে জি মাইনাস ওমেগা স্কয়ার, এই স্মল আর এর ভ্যালু কত, স্মল আর এর ভ্যালু হচ্ছে আর cos ল্যামডা ইনটু cos ল্যামডা। সো এবার দেয়ারফর জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। ঠিক আছে, এটা হলো কি, এটা হলো একটা নির্দিষ্ট অক্ষাংশে জি এর ভ্যালু আমরা কি করলাম, বের করলাম। ঠিক আছে, মানে ল্যামডা অক্ষাংশে জি এর মান, ল্যামডা অক্ষাংশে জি এর মান। সো এখন কেস হতে পারে কি, কেস নাম্বার 1 কি হতে পারে, কেস নাম্বার 1 হতে পারে কি, কেস নাম্বার 1 হতে পারে ল্যামডা ইকুয়াল 0 হইলে। তো ল্যামডা ইকুয়াল 0 মানে কি, ল্যামডা ইকুয়াল 0 কোন রেখা, এই রেখায়। ল্যামডা ইকুয়াল 0 মানে কোন রেখা, বিষুব রেখা। ল্যামডা ইকুয়াল 0 মানে কোন রেখা ভাইয়া, ল্যামডা ইকুয়াল 0 মানে হচ্ছে বিষুব রেখা, ঠিক কি না? ল্যামডা ইকুয়াল 0 ডিগ্রি মানে কোন রেখা বলো তো, কেস 1 হচ্ছে ল্যামডা ইকুয়াল 0 ডিগ্রি। ল্যামডা ইকুয়াল 0 ডিগ্রি হলে কোন রেখা বলো, ল্যামডা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় তাহলে অর্থাৎ কোন রেখায়, বিষুব রেখায়, মানে এই লাইনটার মধ্যে বিষুব রেখা, অর্থাৎ বিষুব রেখায়। সো আমরা যদি এখানে ল্যামডার মান 0 ডিগ্রি বসাই তাহলে কি দাঁড়াবে, জি প্রাইম ইকুয়াল কত, জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার, ল্যামডার মান কত 0, cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হলো 1 নট 0। তাহলে দেখো সুতরাং জি প্রাইম ইকুয়াল কত, জি মাইনাস ওমেগা স্কয়ার আর, তাহলে বিষুব রেখায়, বিষুব রেখায় জি প্রাইম কত, জি মাইনাস ওমেগা স্কয়ার আর, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 1। এবার কেস 2 তে কি হবে, কেস 2 তে যদি ল্যামডা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয়, ল্যামডা 90 ডিগ্রি মানে কি, বস্তুটা এখানে আছে, এখানে থাকলে, বস্তু এখানে থাকলে ল্যামডার মান কত, 90 ডিগ্রি হবে, বুঝতে পারছো? ল্যামডা ইকুয়াল 90 ডিগ্রি এখানের মধ্যে বসাও, তখন আমাদের কি আসবে, জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই যে cos 90 কত, 0, আলটিমেটলি পুরো টার্মটা কি হবে, 0 হবে। তখন আমাদের কি, জি প্রাইম ইকুয়াল কত, জি। তাইলে আমরা কি দেখলাম, তাহলে আমরা দেখলাম হচ্ছে কি, তাহলে আমরা দেখলাম ল্যামডা ইকুয়াল 90 মানে কি, মেরুতে, এটা হচ্ছে কি মেরু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ল্যামডা ইকুয়াল 90 ডিগ্রি অর্থাৎ মেরু। তাহলে দেখো তো পৃথিবীর আহ্নিক গতির কারণে মেরুতে জি এর মানের কোনো পরিবর্তন হয়েছে, জি এর নরমাল যে মান মেরুতেও জি প্রাইমের মান তা। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম, পৃথিবীর আহ্নিক গতির কারণে মেরু বিন্দুতে জি এর মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, পৃথিবীর আহ্নিক গতির কারণে মেরু বিন্দুতে মানে এই টপ পয়েন্টে জি এর মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। কারণ এই যে ধরো তুমি যদি এখানেই দাঁড়াই থাকো, পৃথিবী যতই ঘুরুক তুমি কিন্তু এখানে দাঁড়াই থাকবা, তুমি এইভাবে ঘুরবা, চিন্তা করতে পারতেছো? একটা বড় গোলক চিন্তা করো, হ্যাঁ, একটা বড় গোলকের তুমি টপে দাঁড়াই আছো, এখানে এখানে দাঁড়াই আছো, এটাই ঘুরতেছে বেসিক্যালি। তো এইখানে ঘুরলে তুমি বেসিক্যালি তুমি নিজে অক্ষের সাপেক্ষে ঘুরবা, তুমি এরকম একটা অনেক লম্বা বৃত্তাকার পথ ঘুরবা না কিন্তু। সো তোমার মেরুবিন্দুতে কি হবে না, মেরুবিন্দুতে তোমার জি প্রাইমের ভ্যালুটা আসলে চেঞ্জ হবে না। তার মানে আমরা এটা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ঘ নাম্বারে আসবে, বলবে যে দেখাও যে পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর মানের কোনো পরিবর্তন হয় না, তখন তোমাকে এইটা দেখাতে হবে খুব সুন্দর করে। ক্লিয়ার, সবার ক্লিয়ার, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার কথা। এখন এখন আর কঠিন লাগতেছে, এখন কি আর কঠিন আছে জিনিসটা, জিনিসটা কি এখন আর কঠিন আছে, একদম সব মানে জলের মতো পরিষ্কার হয়ে গেছে না, বলো, বুঝছো, সবাই বুঝছো?
সবাই বুঝছো কিনা বলো, সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? অলরাইট, অবশ্যই চিত্র সহ দেখাতে হবে, অবশ্যই চিত্র সহ দেখাতে হবে। এক গর্ধব লিখছে কেন সব এম চলে গেলেও এখানে একটা এম আছে, এই যে এখানে দুইটা এম, একটা এম কমন নে, এ এম আর এম কাইটা দে, চলে যাবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে কেস 1 বিষুব রেখায় জি প্রাইমের মান, কেস 2 মেরুবিন্দুতে জি প্রাইমের মান, এটা হলো কেস 3 যে কোনো অক্ষাংশে ল্যামডা অক্ষাংশে ল্যামডার মান হতে পারে 10 20 30 40, অপু 10 20 30 40 100, ল্যামডার মান যাই হোক এটা, ঠিক আছে? সো এটাই হলো কথা। আর তাহলে আমরা এটা বুঝে গেছি, আজান দিয়ে দিছে, এখন আমি ছোট্ট করে একটা বিরতি দিব। তার আগে এগুলো আমরা পড়ে ফেললাম, এখন এগুলো পড়ে ফেললাম, ঠিক আছে? আর এটা তো গত ক্লাসে দেখাইছি যে বিষুব অঞ্চলে বিষুব অঞ্চলের ব্যাসার্ধ বেশি, মেরুতে ব্যাসার্ধ কম, সেগুলো দেখাইছি, এগুলো তার প্যারা হওয়ার কথা না। তো দেখি এই কোয়েশ্চেনটা সবাই তুলো এন্ড এটা বের করার ট্রাই করো, ঠিক আছে? না পারলে আমি এসে করাই দিচ্ছি। যেহেতু আজান দিছে, এখন তোমাদের একটা ছোট্ট বিরতি দিব, ছোট্ট একটা 10 মিনিটের বিরতি, 10 মিনিট একটা ব্রেক। সো আফটার 10 মিনিট ব্রেক আই উইল ব্যাক টু দ্য ক্লাস। ওকে, এখন একটা ছোট্ট বিরতি, ঠিক আছে? ব্যাক টু দ্য ক্লাস। নামাজের বিরতি শেষ, ঠিক আছে? বাচ্চারা চলে আসো, বাচ্চাও নামাজ কা ব্রেক খতম, ব্যাক টু দ্য ক্লাস। সবাই চলে আসি ক্লাসে, সবাই চলে আসি। নামাজের বিরতি শেষে ক্লাসে ব্যাক করলাম। ওকে, নামাজের বিরতি শেষ, ব্যাক টু দ্য ক্লাস। ওকে, তো এই অঙ্কটা দেখো কি বলেছে। পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, একে আহ্নিক গতি বলে। পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষীয় ত্বরণ সর্বত্র সমান নয়। আমরা একটু আগে তাই দেখে আসলাম। ব্ল্যাক স্ক্রিন বলতেছে, ব্ল্যাক স্ক্রিন কি? যারা যারা ব্ল্যাক স্ক্রিন বলতেছো সবাইরে কিন্তু একদম ফালাই দিমু, একদম বিল্ডিং থেকে ফালাই দিমু। দেখ, ঠিক আছে? পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার ঘুরতেছে, এর আহ্নিক গতি বলে। এই ঘূর্ণন গতির কারণে জি এর মান সর্বত্র কিনা সমান না। পৃথিবীর ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ, আর এর ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার। ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ জি এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে। বলছে পৃথিবী 45 ডিগ্রি অক্ষাংশে, এটা হলো ল্যামডার মান, 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ জি প্রাইম ইকুয়াল হোয়াট? আমরা কি জানি? আমরা জানি জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। জি এর মান কত? 9.8। ওমেগার মান কত? টুয়াইস পাই বাই টি হোল স্কয়ার। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 ইন্টু 10 কিউব। কস স্কয়ার কত? ল্যামডার মান কত? 45 ডিগ্রি। এখন কথা হলো 9.8 মাইনাস টুয়াইস পাই বাই টি এর মান কত? কত ঘন্টা? কত ঘন্টায় প্রদক্ষিণ করে? 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কত? 24 গুণ 60 গুণ 60 কিসে কনভার্ট করলাম? সেকেন্ডে কনভার্ট করলাম, ইন্টু 6400 ইন্টু 10 কিউব ইন্টু কস স্কয়ার কত? 45 ডিগ্রি। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে যা হবে তাই হলো আমাদের জি প্রাইমের মান। মানে
45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান। দেখি হইছে কিনা, যারা যারা অ্যান্সার দিচ্ছ যে সকল বান্দারা, তাদের হয়েছে কিনা একটু দেখে নি। টয়েস পাই ভাগ 24 গুণ 60 গুণ 60 হোল স্কয়ার ইন্টু 6400 10 কিউব ইন্টু cos 45 হোল স্কয়ার 9.8 মাইনাস আনসার কত 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 যারা যারা বলতেছো সবাইকে একদম কি একদম পিটা দিব, পিটা পিটা পিটা। ক্যালকুলেশন ঠিক করে করবা। কত আসে 9.78, অ্যান্সার কত? এটাই হলো অ্যান্সার। অ্যান্সার কত 9.78। ফিজিক্সের জন্য কোন টেস্ট পেপার ভালো হবে? তুমি রয়্যাল নিতে পারো, লেকচার নিতে পারো, অথবা পাঞ্জেরি নিতে পারো, যে কোনো একটা নাও, সবই ভালো। তবে রয়্যাল ইদানিং বেশ ভালো করতেছে, সো রয়্যালটাও নিতে পারো চাইলে। ঠিক আছে, রয়্যালটাও তোমরা চাইলে নিতে পারো। ওকে ভাইয়া, নোট করার সময় দিবা? দিলাম ভাইয়া, করে নাও। তো এটা একটা সিকিউ, আমরা সিকিউ এর গ নাম্বারটা সলভ করলাম। গ নাম্বারটা আমরা একটু পরে করব। ঘ নাম্বারটা আমরা একটু পরেই সলভ করব। ঘ নাম্বারটা ঠিক আছে, আমরা একটু পরেই ঘ নাম্বারটা সলভ করব। ঠিক আছে, আবার বুঝান ভাইয়া। আমাদেরকে এখানে কি দেওয়া আছে? টি দেওয়া আছে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে, এরপরে পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া আছে, আর ল্যামডা দেওয়া আছে। বলছে 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণ কত, জি প্রাইম কত। তো আমরা সবাই জানি ল্যামডা অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণ জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। সো এখানে আমরা সবগুলা মান বসালাম। ওমেগার মান হল টুয়াইস পাই বাই টি বসালাম, হোল স্কয়ার বসালাম, ক্যালকুলেট বাকি মানগুলো বসালাম। টি এর মান কত? 24 ঘন্টা, 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, সেকেন্ডে কনভার্ট করলাম, ক্যালকুলেট করলাম, 9.78 মিটার। সিম্পল। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। ডান। তারপরও যাদের ডান হয় নাই, আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, স্ক্রিনশট তুলে নাও। 1 2 3 4 5। হোপফুলি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ। চলো আমি পরের অঙ্কে চলে যাব। সো এটা তো হয়ে গেল, এটা তো বুঝে গেছো। এই যে এটা তো বুঝে গেছো। ঘ নাম্বারটা দেখো, এই যে ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা, এটা হলো ঘ নাম্বারটা। হ্যাঁ, এটা হলো ঘ নাম্বারটা। দেখো, সেম উদ্দীপক, এটা হলো ঘ নাম্বার, সিকিউ এর ঘ নাম্বার। ঠিক আছে, তো এই সিকিউটা করে দিলে তুমি আজকে টেস্ট পেপার খুলে আহ্নিক গতি সংক্রান্ত যত ধরনের সিকিউ আছে সবই সলভ করতে পারবা। ঠিক আছে, দেখো এই যে দেখো, একই উদ্দীপক, নিচকের চারদিকে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে, একে আহ্নিক গতি বলে। এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষীয় ত্বরণ সর্বত্র সমান নয়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, ভূপৃষ্ঠ বিকর্ষীয় ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঘ নাম্বারে বলতেছে বিষুব অঞ্চলে অবস্থিত কোন বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে? বিশ্লেষণ করো। ঠিক আছে, অ্যাপের মধ্যে সবই পেয়ে যাবা, রাসেল। তাহলে কন্ডিশন কি কি? বিষুব অঞ্চল। প্রথমে বিষুব অঞ্চল মানে ল্যামডার মান কত? 0। কোন বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে তাহলে আমাকে জি প্রাইমের ভ্যালু কি করতে হবে? 0 করতে হবে। জি প্রাইমের ভ্যালু 0 করতে হবে। পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে আমরা নরমালি ওমেগা সমান কি জানি? নরমালি আমরা ওমেগা সমান জানি কি? টুয়াইস পাই বাই টি। সো টুয়াইস পাই বাই টি এর মান কত? 24 গুণন 60 গুণন 60। এটা হলো রেডিয়ান পার সেকেন্ড। চলো এটা ক্যালকুলেট করে দেখি নরমালি আমাদের ওমেগা কত আসে। নরমালি আমাদের ওমেগা আসে হলো কত আসে? 24 গুণন 60 গুণন 60 কত আসে? 7.27 ইনটু 10 ইনভার্স 5। 7.27 ইনটু 10 ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড। এটা হলো নরমাল, এটা হলো নরমাল, আগেরটা নরমাল ওমেগা। আচ্ছা, এখন আমাকে বলছে বিষুব অঞ্চলে কোন বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে,
মানে জি প্রাইমের ভ্যালু 0 হইতে হলে পৃথিবীর কৌণিক বেগের কেমন পরিবর্তন করতে হবে। তাহলে এখন আসো আমরা শুরু করি। আমরা সবাই জানি জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। যেহেতু বিষুব অঞ্চল বলছে ল্যামডার মান কত 0, তাহলে জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার 0। জি প্রাইম ইকুয়াল কত? জি মাইনাস ওমেগা স্কয়ার আর, কারণ cos 0 এর মান কত 0। এখন এখানে আসো, আমাকে ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ 0 হতে হবে, জি প্রাইম 0 হতে হবে। তাহলে জি প্রাইমের জায়গায় 0 বসাও, জি প্রাইমের জায়গায় 0 বসাও। 0 ইকুয়াল জি মাইনাস, তাহলে জি প্রাইম যদি 0 হয় ওমেগাটা তাহলে চেঞ্জ হয়ে যাবে না, আমি ধরে নিলাম এটা ওমেগা প্রাইম স্কয়ার আর। তাহলে এখান থেকে আসো জি ইকুয়াল ওমেগা প্রাইম স্কয়ার আর, সো ওমেগা প্রাইম স্কয়ার ইকুয়াল জি বাই কত আর। ঠিক আছে, তো এখান থেকে আমরা ওমেগার মান পাবো, ওমেগা প্রাইমের মান কত পাবো? ওমেগা প্রাইমের মান পাবো রুট ওভার জি বাই কত আর। সো চলো, সুতরাং ওমেগা প্রাইম সমান রুট ওভার জি কত 9.8 আর এর মান কত 6400 ইন্টু 10 কিউব। সো চলো দেখি ওমেগা প্রাইমের মান কত আসে। ওমেগা প্রাইমের মান কত আসে সেটাই দেখার বিষয়। চলো দেখি, রুট ওভার 9.8 ভাগ 6400 ইন্টু 10 কিউব কত আসলো? 1.23 ইন্টু 10 ইনভার্স 3 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে পূর্বে ওমেগা ছিল 7.27 ইন্টু 10 ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড। যখন কোয়েশ্চেনে দেওয়া কন্ডিশনে, মানে ল্যামডা 45 ডিগ্রি বিষুব অঞ্চলে যখন আমার অভিকর্ষ ত্বরণ 0, তখন ওমেগার মান আসছে এইটা। তাহলে কি রূপ পরিবর্তন? তাহলে পরিবর্তন বের করতে হবে। সুতরাং ডেল ওমেগা সমান কত? ওমেগা প্রাইম মাইনাস ওমেগা। তাহলে তুমি এটা থেকে ওইটা বাদ দিয়ে দাও, তাহলে তোমার পরিবর্তনটা কি চলে আসবে না? অবশ্যই চলে আসবে। ঠিক আছে, পরিবর্তনটা অবশ্যই চলে আসবে। তাহলে দেখো 1.23 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস কত 7.27 10 ইনভার্স 5, 7.27 10 ইনভার্স 5। তাহলে আমার ডেল ওমেগার মান চলে আসবে 1.16 ইন্টু 10 ইনভার্স 1.16 ইন্টু 10 ইনভার্স 3 মিটার পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগের কেমন পরিবর্তন হবে? কৌণিক বেগের এমন পরিবর্তন হবে। বুঝতে পারছি ভাইয়া? সবাই বুঝতে পারছি কিনা বলো? সবাই বুঝতে পারছি কিনা জানাও। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝে গেছি ভাইয়া? সবাই কি বুঝে গেলাম? সবাই কি বুঝতে পারলাম? বলো সবাই বুঝতে পারলাম কিনা বলো। সো আরেকটা বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। ক্লিয়ার? আরেকবার রিক্যাপ করেন দাদা। ঠিক আছে, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। আমাদেরকে বলছে যে বিষুব অঞ্চলে কোন বস্তুর অভিকর্ষ ত্বরণ 0 হতে হলে, বিষুব অঞ্চল মানে ল্যামডার ভ্যালু কত? 0। ল্যামডার ভ্যালু হচ্ছে কত? 0। সো বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ 0 হতে হলে মানে জি প্রাইমের ভ্যালুকে 0 করতে হবে। তাহলে কৌণিক বেগের কি রূপ পরিবর্তন করতে হবে? কৌণিক বেগের আমরা গ নাম্বার থেকে কৌণিক বেগের এই সমীকরণটা বের করে রাখলাম। ওমেগা ইকুয়াল টুয়াইস পাই বাই টি, টি এর ভ্যালু 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, টি এর ভ্যালুটা বের করে ওমেগার মানটা টুয়াইস পাই বাই টি দিয়ে বের করে রাখলাম। এখন আমাদেরকে যদি বলে যে বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ 0 করো, তাহলে আমরা বিষুব অঞ্চলের জন্য এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ালো? বিষুব অঞ্চলে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি কি দাঁড়ালো বলো তো? জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার, ল্যামডার ভ্যালু হচ্ছে 0 বসালাম, এটা আসলো। এখন এই জি প্রাইমের ভ্যালু কি করতে হবে? বিষুব অঞ্চলে জি প্রাইমের ভ্যালু 0 কোশ্চেনে বলে দিছে, তাহলে আমাদের ওমেগাটা ধরে নিলাম ওমেগা আর, ক্যালকুলেট করে ওমেগা আর ওমেগা প্রাইম বের করলাম, আগের ওমেগা ওইটা, ওমেগা প্রাইম এটা। তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে? একটা থেকে একটা বাদ দাও, যতটুকু আসছে কৌণিক বেগের লিখে দিবা লাস্টে, কৌণিক বেগের এতটুকু পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই বুঝে গেছি ভাইয়া? সবাই বুঝে গেছি কিনা বলো? সবাই কি বুঝে গেছি? সবার ক্লিয়ার? সবাই বুঝে গেছি?
সো আজকের ক্লাসে একটা বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে? আর একটা সিকিউ তোমাদেরকে আজকে বাড়ির কাজ দিব, ওকে? সো এই সিকিউটা হলো তোমাদের জন্য বাড়ির কাজ, এই সিকিউটা তোমাদের বাড়ির কাজ। এই বাড়ির কাজটা করে 10ms এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্ট গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে? কোথায় সাবমিট করবা? আর আজকের ক্লাসটা কেমন লাগলো? আজকে একটা ইম্পর্টেন্ট মজার একটা কনসেপ্ট পড়াইলাম, একটু কঠিন আর একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ওভারঅল জিনিসটা কেমন লাগছে অবশ্যই জানাই দিবা। 10ms এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্ট গ্রুপ সাবমিট করবা, ঠিক আছে? তো দেখো আমাদের এটা হলো ভূপৃষ্ঠ, এই যে এটা হলো পৃথিবী, এটা হচ্ছে তোমার মোটামুটি ভূপৃষ্ঠ পৃথিবী। তো পৃথিবীর উপরে 5 কিলোমিটারের একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা বিন্দু হচ্ছে এ, আবার গভীরে 5 কিলোমিটার একটা বিন্দু হলো ধরো বি, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ভূপৃষ্ঠে জি দেওয়া আছে। প্রথম কোশ্চেন, পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। এটা হলো প্রথম কোশ্চেন, ঠিক আছে? পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ বের করো, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেন, উদ্দীপকে এ ও বি স্থানের মধ্যে কোথায় একটা সরল দোলক অধিক ধীরে চলবে? এখানে আর এই বি স্থানে, এই দুইটা স্থানের মধ্যে কোন জায়গায় একটা সরল দোলক অধিক ধীরে চলবে সেটা গাণিতিকভাবে তোমার মতামত দাও। সো চিন্তা করবা, চিন্তা করে সলভ করবা। একজন লিখছে ভাইয়া চা নাকি কফি? অবশ্যই চা, ঠিক আছে? সো যাই হোক, আজকে আমরা পৃথিবীর আহ্নিক গতির জন্য যে কনসেপ্টটা শিখলাম, এইটা আজকের কাজ হলো তোমরা সবাই বাড়ির কাছে সবাই একটু স্ক্রিনশট তুলো আমি কথা বলতে বলতে। আজকে সবাই টেস্ট পেপারটা খুলবা ভাইয়া, টেস্ট পেপারটা খুলে পৃথিবীর আহ্নিক গতি সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে সব সলভ করে ফেলবা, ঠিক আছে? কনসেপ্টের প্রমাণটাও ভালো করে শিখবা, খাতার মধ্যে 2-3 বারের দরে লিখবা, টেস্ট পেপার সলভ করবা, দেখবা একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই ক্লাস শেষে জানাই দিবা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। নেক্সট ক্লাসটা হবে আগামী সোমবার, রবিবার তোমাদের জন্য একটা বন্ধ থাকবে। আগামী সোমবার তোমাদের